প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমলাতন্ত্র, ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র এবং এই ম্যাক্স ওয়েবারের যে আদর্শ আমলাতন্ত্র রয়েছে সেই আমলাতন্ত্রের কিছু সমালোচনা করব। এই ক্লাসটা অনার্স প্রথম বর্ষের লোক প্রশাসন পরিচিতি এবং নন মেজর হিসেবে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ এবং ইংরেজি বিভাগ এবং স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। একটু দেখি আমলাতন্ত্র কি। গত আরেকটা ক্লাস হয়েছিল আমলাতন্ত্রের উপরে, তারপরেও আমি সংক্ষেপে আর একটু বলছি আসলে আমলাতন্ত্রটা কি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্রোক্রেসি। এই ব্রোক্রেসি শব্দটা আবার ব্যুরো এবং কার্টেইন থেকে এসেছে। আর এই আমলাতন্ত্রের উৎপত্তি কিন্তু অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ফরাসি দেশে হয়েছিল। এই ব্যুরো এবং কার্টেইন এই দুটো শব্দের অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট, অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে দপ্তর শাসন, দপ্তর শাসন ব্যবস্থা বা দপ্তর সরকার যেটাকে আমরা বলছি এটাকে। এই আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে যে আমরা বিভিন্ন দুইজন মনীষীর সংজ্ঞা আলোচনা করেছিলাম, আজকে আরেকজনের সংজ্ঞা আমি সংক্ষেপে একটু বলি। অধ্যাপক গার্নার উনি বলেছিলেন, এক কথায় সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারী গণই হচ্ছে আমলা নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণ এবং সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারী গণই হচ্ছে আমলা। অর্থাৎ সরকার যে পরিচালিত হয় সেই নিয়োজিত ব্যক্তিবর্গই হচ্ছে আমলা। আমরা জানি প্রত্যেকটা দেশের সরকারের কিন্তু দুটো অংশ, একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ। এই আমলা হচ্ছে অরাজনৈতিক অংশ। এই আমলাতন্ত্রের ধারণা দিয়েছিল কিন্তু ম্যাক্স ওয়েবার, যার কারণে আমলাতন্ত্রের জনক হিসেবে ম্যাক্স ওয়েবারকে ধরা হয়। এখন এই ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্রের ধারণা দিয়েছেন সেই ধারণাকে আমরা বলছি আদর্শ প্রকৃতির আমলা, আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র। অর্থাৎ তোমাদের কোশ্চেন হচ্ছে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু সংক্ষেপে দেখব, এরপরে সরাসরি সমালোচনায় চলে যাব। এখন দেখি যে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন। প্রথম যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা পদসোপান নীতি বা হায়ারার্কি। পদসোপানটা কি? পদসোপান হচ্ছে পদ অনুযায়ী, অর্থাৎ পদের যে সুবিন্যস্তকরণ, পদ অনুযায়ী বন্টন। অর্থাৎ পদসোপান যে ব্যবস্থাটা, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে পর্যায়ক্রমে অর্ধতন কর্মকর্তা সাজানো থাকে, আর সেখানে তাদের আলাদা আলাদা দায়িত্ব ন্যস্ত করা থাকে। এখানে ঠিক নিচের যে ব্যক্তিটা, অর্থাৎ অধস্থান যে ব্যক্তিটা রয়েছে, সে তার যাবতীয় কাজের জন্য তার ঊর্ধ্বতন ব্যক্তির কাছে জবাবদিহি করে। আবার ঊর্ধ্বতন যে ব্যক্তি রয়েছে সেই ঊর্ধ্বতন ব্যক্তি তার অধস্থান ব্যক্তির কাজের তদারকি করে। এটাকে আমরা বলছি পদসোপান। আমরা না, ম্যাক্স ওয়েবার বলছেন এটা পদসোপান নীতির। অর্থাৎ ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্র তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা পদসোপান নীতিতে চলে। এরপরে উনি যেটা বলেছেন, দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। অর্থাৎ ম্যাক্স ওয়েবারের যে আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র রয়েছে সেই আমলাতন্ত্রের একটা বৈশিষ্ট্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে এই আমলাগণ নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি বর্তমান সময়ে যে আমলা যারা নির্বাচিত হচ্ছেন, প্রথম থেকে তারা প্রিলিমিনারি, এরপরে তারা লিখিত, এরপরে ভাইবা দিচ্ছেন, দিয়ে অর্থাৎ একটা যে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা রয়েছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই কিন্তু তারা নির্বাচিত হচ্ছেন। সুতরাং এই যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন, এই আমলারা এমনি এমনি আসছেন না, প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিয়েই কিন্তু আমলা হিসেবে যোগ দিচ্ছেন। এটা আরেকটা বৈশিষ্ট্য।
এর পরের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা পদোন্নতি। পদোন্নতি অর্থাৎ এই আমলা হিসেবে যারা যোগদান করেন বা আমলা হিসেবে যারা পরিচিত হন, তাদের একটা নির্দিষ্ট সিস্টেমে, একটা সময়ে, একটা প্রসেসে তাদের কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে, পদোন্নতিতে আনা হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পার করার পরে, সেটা হোক 2 বছর, সেটা হোক 3 বছর, আবার কোনো ক্ষেত্রে 4 বা 5 বছরে হতে পারে। সুতরাং এই একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু এই আমলাতন্ত্রের, অর্থাৎ আমলা যারা রয়েছে তাদের পদোন্নতির ব্যবস্থা থাকবে। এর পরের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা ট্রেনিং বা প্রশিক্ষণ। ম্যাক্স ওয়েবার যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের কথা বলছেন সেখানে আমরা বলছি এই আমলারা প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, যোগ্য এবং সুযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2 সপ্তাহ বা প্রতি সপ্তাহ হতে পারে, এমন ক্ষেত্রে তাদেরকে একটা প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের ব্যবস্থা করানো হয়, বা কখনো সেটা দেশীয় ট্রেনিং হতে পারে বা সেটা কখনো বিদেশেও পাঠানো হয়। সুতরাং এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অনেক বেশি ওয়েল কোয়ালিফাইড করে গড়ে তোলা হয়। সুতরাং ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের যে ধারণা দিয়েছেন সেখানে বলছে এই আমলা অনেক বেশি প্রশিক্ষণ প্রাপ্ত। এরপরের যে বৈশিষ্ট্যের কথাটা উনি বলেছেন সেটা বলছে উত্তরাধিকার সূত্রে নয়। অর্থাৎ এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রটা উত্তরাধিকার সূত্রে নয়। তাহলে কিভাবে? সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, তার মেধার ভিত্তিতে এবং তার যে ইনভেস্টিগেশন রয়েছে সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে মেধার পরিচয় দিয়ে তাকে আমলা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সুতরাং ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কিন্তু উত্তরাধিকার সূত্রে নয়। এর পরের যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা বলছে কর্মবিভাগ ও কর্ম বিশেষীকরণ। অর্থাৎ স্পেশালাইজেশন করা, যেটা ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্র রয়েছে সেখানে কর্মের বিশেষীকরণ করা হয়েছে। অর্থাৎ যে কর্মটা, যে দায়িত্ব তাদের উপর ভাগ করে দেয়া আছে সেটা বিশেষীকরণ করা, অনেক বেশি স্পেশালাইজড, তারা ওই কাজের উপরে অনেক বেশি পারদর্শী। অর্থাৎ একই কাজ তারা দীর্ঘদিন করতে করতে ওই কাজে তারা অনেক বেশি পারদর্শী বা এক্সপার্ট হয়ে আছে। আর তাদের কি করা হয়েছে? যোগ্যতা এবং কাজের যে ধরন, সেই কাজের ধরন আর দক্ষতা নৈপুণ্যের ভিত্তিতে তাদেরকে কি করা হয়েছে? কর্মটা ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিভিশন ওয়াইজ এটা তাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে, যে এক একজন এক এক ধরনের দায়িত্ব পালন করে যাচ্ছে। আবার যদি আমরা দেখি যে আমলা হিসেবে যারা রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত কখনো দপ্তর চেঞ্জ করা হচ্ছে, কখনো জেলা চেঞ্জ করা হচ্ছে, কখনো বিভাগ থেকে আরেকটা বিভাগে ট্রান্সফার করা হচ্ছে। সুতরাং তারা অনেক বেশি স্পেশালাইজড হয়ে যাচ্ছে। আমলাতন্ত্রের এর পরের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন যে টেকনিক্যাল জ্ঞান রয়েছে, অর্থাৎ কারিগরি যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমলাতন্ত্রে রয়েছে। অর্থাৎ আধুনিক যে প্রশিক্ষণ এবং আধুনিক যে উপাদান, এই আধুনিক প্রশিক্ষণ এবং উপাদান দুটোর সাথেই কিন্তু এই আমলাদের সান্নিধ্য অনেক বেশি বা অনেক বেশি পরিচিত। সুতরাং যেহেতু তারা এই আধুনিক যে প্রযুক্তি বা ব্যবস্থাপনা তার সাথে তারা পরিচিত, তারা অনেক বেশি টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হয়ে উঠছে। এবং আমরা যদি দেখি বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি জ্ঞানী বা ওই কাজের উপরে অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা টেকনিক্যাল জ্ঞান তাদের আছে, শুধুমাত্র একটা সাইটই নয়, বরং টেকনিক্যাল জ্ঞানও তাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আরেকটা যে বৈশিষ্ট্য কথা বলেছেন এটা বলছে যে আমলাতান্ত্রিক সংগঠনের রেকর্ড থাকে। অর্থাৎ আমলাতন্ত্র যে সংগঠনটা বা যে অর্গানাইজেশনটা, তারা যে কার্যাবলীগুলো প্রতিনিয়ত পরিচালনা করছে সেই কার্যাবলীর রেকর্ড সংরক্ষিত থাকে। অর্থাৎ রেকর্ড ছাড়া তারা কোনো কাজ করেন না, এবং সেটা লিখিত আদেশ এবং নৈবত্তিকভাবে সে দায়িত্বগুলো যেমন বন্টন করা হচ্ছে এবং তারা প্রতিনিয়ত যে কাজগুলো তারা সম্পাদন করে যাচ্ছে সেই কাজের লিখিত রেকর্ড কিন্তু তারা রাখে। সেই কথাটা বলছে যে তারা একটা এই আমলাতান্ত্রিক যে সংগঠন, যে অর্গানাইজেশন, তার একটা সুন্দর রেকর্ড কিন্তু সেখানে
থাকছে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আরেকটা যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, বলছে যে ভাতা ও পেনশন, অর্থাৎ আমলা হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে নির্দিষ্ট হারে তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে, বেতন ভাতা প্রদান করা হচ্ছে। আবার নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম হওয়ার পর, অর্থাৎ চাকরি থেকে যাওয়ার পর তাদের পেনশনের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এরপরে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন, সেটা বলছে যে নিরপেক্ষতা ও সৃজনশীলতা। নিরপেক্ষ এবং সৃজনশীলতা। ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্রের সংগঠন, সেখানে যারা আমলা হিসেবে পরিচিত আছে তারা নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রাল ভূমিকা পালন করে। তারা যে রোলটা প্লে করে সেটা নিউট্রাল। এখানে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে না, তারা নিরপেক্ষভাবে তাদের যাবতীয় যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীগুলো তারা পালন করে দেয়। অর্থাৎ এখানে সে কোনো ব্যক্তিরই না, এখানে সে কোনো দলেরই না, সে হচ্ছে একটা রাষ্ট্র তাকে নিয়োগ দিয়েছে, সেই রাষ্ট্রের নামে সে তার যাবতীয় কার্যাবলীগুলো প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছে। সুতরাং আবার এই আমলা যারা রয়েছে তারা অনেক বেশি সৃজনশীল, তারা নিজের থেকেই সৃষ্টি করতে পারে, নিজের থেকেই তারা সৃষ্টি করতে পারে, নিজের থেকেই তারা উদ্ভাবন করতে পারে। অর্থাৎ নতুন নতুন যে সিস্টেমগুলো রয়েছে সেই নতুন নতুন সিস্টেমগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে এবং কোনো নতুন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সাথে অতি সহজেই তারা কিন্তু খাপ খাইয়ে নিতে পারে। সুতরাং এই সিস্টেমটাকে ম্যাক্স ওয়েবার বলছে যে আমলারা নিরপেক্ষ এবং তারা অনেক বেশি সৃজনশীল। আমলাতন্ত্রের এর পরের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা বলেছে যে আনুষ্ঠানিকতা, ফর্মালিটি। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বলতে যে উনি বলছেন যে এটা অনেক বেশি আনুষ্ঠানিক, অর্থাৎ ফর্মাল। এখানে ইনফর্মাল কোনো কার্যক্রমও যেমন হয় না, তেমনি ইনফর্মাল যে ব্যবস্থাগুলো সেটাও এখানে কোনো কিছু চলে না। অর্থাৎ তাদের প্রত্যেকটা কাজ রেকর্ড অনুযায়ী, তাদের যে কাজ, যাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাজে স্বচ্ছতা রয়েছে। সুতরাং এই টোটাল সিস্টেমটা, এই আমলাতন্ত্রের যে সিস্টেমটা, সেটা একটা আনুষ্ঠানিক বা একটা ফর্মাল সিস্টেম, সেই কথা উনি বলছেন। এরপরে আমলাতন্ত্রের আদর্শ আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা বলেছেন যে স্থায়ী দক্ষ ও বেতনভোগী কর্মচারীরা। অর্থাৎ রাজা যায় রাজা আসে, এখানে যারা রয়েছে তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। একটা দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে, রাজনৈতিক দল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা দল থেকে আরেকটা দলের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, কিন্তু আমলা হিসেবে যারা নিয়োগ পাচ্ছেন তাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ তারা প্রজাতন্ত্রের স্থায়ী কর্মকর্তা, প্রজাতন্ত্রে তারা দক্ষ এবং বেতনভোগী কর্মকর্তা। তারা প্রজাতন্ত্রে তাদেরকে নির্দিষ্ট বেতন ভাতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দিয়েছে। সর্বোচ্চ যদি কোনো রাজনৈতিক দল তাদেরকে নিয়ে বিড়ম্বনার শিকার হয় তবে তাদেরকে ওএসডি করে রাখা যেতে পারে, অর্থাৎ অফিস অন স্পেশাল ডিউটি। অর্থাৎ তার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট বা বিভাগ থেকে সরিয়ে অন্য কোনো বিভাগে ট্রান্সফার করা যেতে পারে। আবার তাকে কাজ ছাড়াই তাকে বসিয়ে রাখা যেতে পারে সবেতনে, অর্থাৎ বেতন হচ্ছে না, বেতন হচ্ছে, তার কোনো কাজ নেই। এটা করতে পারে চাইলে কোনো রাজনৈতিক দল বা যারা সরকারি দলে আছে তারা এটা করতে পারে। সুতরাং ম্যাক্স ওয়েবার যেটা বলছে যে আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী দক্ষ এবং বেতনভুক্ত কর্মচারী। এর পরের যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন সেটা বলেছেন তারা নৈবত্তিক প্রকৃতির। গত ক্লাসও বলেছিলাম নৈবত্তিক প্রকৃতিটা আসলে কি। এখানে আগেই বলেছি যে দায়িত্বগুলো পদসোপান আকারে যেমন বণ্টিত হয়, সেই কাজের তদারকি বা জবাবদিহিতাও কিন্তু নৈবত্তিক আকারেই বা পদসোপানের আকারেই হচ্ছে। সুতরাং এখানে যে অনেক বেশি দক্ষ বা যোগ্য সিনিয়র মনে হচ্ছে, সেখান থেকে পর্যায়ক্রমে বা পালাক্রমে ক্ষমতাগুলো কিন্তু বন্টন করে দেওয়া হচ্ছে। সুতরাং এই টোটাল যে সিস্টেমটা, আমলাতন্ত্রের যে সিস্টেমটা, সেটাকে আমরা বলছি অনেকটা নৈবত্তিক প্রকৃতির। এরপরে যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন এটা স্থায়িত্ব। অর্থাৎ আমলাতন্ত্রের ওনার যে আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র রয়েছে সেটা স্থায়ী, তার স্থায়িত্ব নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে
আমলাতন্ত্রের যে সিস্টেম বা যে ব্যবস্থা, এখানে প্রবেশের পর থেকেই তারা নির্দিষ্ট সময়সীমা থাকা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন। স্বপদে বলতে তার যে টাইম স্কেল রয়েছে বা যে বেতন স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী থাকবে, হয়তো দপ্তর চেঞ্জ হবে, তবে গুরুতর অসদাচরণ ছাড়া তাকে চাকরিচ্যুত করা যাবে না। এটাকে বলছে স্থায়িত্ব। অর্থাৎ সরকার পরিবর্তন হবে, সরকারের পদ পরিবর্তন হবে, কিন্তু আমলাতন্ত্র অর্থাৎ আমলাতন্ত্রে যারা রয়েছে বা আমলারা পরিবর্তন হবে না। এই জন্য ম্যাক্স ওয়েবার বলছে তার আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের যে ধারণা, সেখানে বলছে যে আমলারা স্থায়ী। এবার ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেটা বলছে উনি প্রধান জীবিকা, অর্থাৎ আমলা হিসেবে যারা নিয়োগ পাচ্ছেন এইটাই তাদের মেইন পেশা। অর্থাৎ এর বাইরে তারা দ্বিতীয় কোনো কার্যাবলী পরিচালনা করেন না, বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থাকার পাশাপাশি অন্য কোনো কর্মে তিনি নিয়োজিত হবেন না। অর্থাৎ প্রত্যেকটা আমলার এটাই, তার উপর যে দায়িত্ব বন্টন করা আছে, এটাই হচ্ছে তার প্রধান জীবিকা। এত সময় যে বৈশিষ্ট্যগুলো আমি সংক্ষেপে বললাম, এইগুলো ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ছিল। এখন সংক্ষেপে এই ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের সমালোচনাটা একটু আমরা করব। উনি যে আদর্শ আমলাতন্ত্র বলেছেন সেটা কতটুকু ঠিক আছে, অর্থাৎ এখানে সমালোচনার ঊর্ধ্বে কিনা, সেই সমালোচনাটা একটু দেখি। আমরা বলছি আমলাতন্ত্রে রেড টেপিজম রয়েছে বা লাল ফিতার দৌরত্ব রয়েছে। এই রেড টেপিজম বা লাল ফিতার দৌরত্বটা আসলে কি? এটা একটা প্রশাসনিক পরিভাষা, অর্থাৎ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা। প্রশাসনের বিভিন্ন কাজে যে দেরিটা হয়, যে লেটটা হয়, বিলম্ব হয়, অনেক বেশি সময় লেগে যায়, সেটাকে ইংরেজিতে বলে রেড টেপিজম, বাংলায় বলছে লাল ফিতার দৌরত্ব। এটা ব্রিটেনে প্রথমবারের মতো এই ধারণাটা এসেছিল। অর্থাৎ সে সময়ে এক টেবিল থেকে আর একটা টেবিলে একটা কাজ যেতে অনেক বেশি সময় লেগে যেত, এবং সেই ফাইলটাকে লাল ফিতা দিয়ে বেঁধে ট্রান্সফার করা হতো। তখন থেকে এই ধারণাটা উৎপন্ন হয়েছে, এবং এটাকে বলছে রেড টেপিজম বা লাল ফিতার দৌরত্ব। সুতরাং এই আমলাতন্ত্রের ভিতরে কিন্তু এই দীর্ঘসূত্রিতা রয়েছে, অর্থাৎ এখানে একটু বিলম্ব হচ্ছে, বা তাদের যে কাজ রয়েছে সেই কাজের স্বাভাবিকতা বিনষ্ট হয়ে অনেক ক্ষেত্রে লেট হতে পারে এবং হচ্ছেও। এরপরে যেটা বলবো, আনুষ্ঠানিক বাড়াবাড়ি। অর্থাৎ আমলারা আনুষ্ঠানিক একটু বাড়াবাড়ি করে থাকে। অর্থাৎ তাদের যে ক্ষমতা, তাদের যে প্রতিপত্তি, তাদের যে চাকরির যে নিশ্চয়তা, তারা তো প্রজাতন্ত্রের দক্ষ স্থায়ী বেতনভুক্ত কর্মকর্তা যেহেতু, সুতরাং তাদের ভিতরে এই আনুষ্ঠানিক বাড়াবাড়ি একটু থাকছে। অর্থাৎ তারা নিজেকে হয়তো অনেক বড় মনে করে যাচ্ছে, যার কারণে কিছুটা বাড়াবাড়ির সম্মুখীন হচ্ছে বলে আমরা বলছি যে আমলাতন্ত্রে কিছু আনুষ্ঠানিক বাড়াবাড়ি রয়েছে, যেটা সবাই জানে। এরপরে আমরা বলছি যে ক্ষমতার লিপ্সা রয়েছে। অর্থাৎ আমলারা তাদের ক্ষমতার লিপ্সা রয়েছে, অর্থাৎ ক্ষমতার লোভ রয়েছে। ক্ষমতা কে না চায়? সুতরাং এই ক্ষমতার যে প্রভাব বা দীর্ঘদিন থাকা, বা তাদের যে প্রভাব বা আধিপত্য বিস্তার করা, বা অন্য একটা সিস্টেম বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে তাদের যে প্রভাব খাটানো, এই ক্ষেত্রে তাদের যে ক্ষমতার লিপ্সা আছে, এটা এখনো পর্যন্ত নিশ্চিহ্ন হয়নি। এরপরে আমরা যেটা বলবো যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা আছে। অর্থাৎ একটা রাষ্ট্রে যারা বসবাস করে আমাদের মতো সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণের কিন্তু কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। সেই আশা আকাঙ্ক্ষা বা আমার যে প্রত্যাশা, সেটার উপরে কিন্তু এই আমলাদের কিছুটা অনীহা রয়েছে। অর্থাৎ চাইলেই আমার মতো করে তারা কিন্তু সেটা করছে না। যেহেতু অনীহা আসছে বা অনীহা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে লাল ফিতার দৌরত্বটা বেড়ে যাচ্ছে। সুতরাং এটা একটা বড় সমালোচনা আমরা করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটাকে বলবো ক্ষমতার প্রভাব। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে গেলেন, সেই
যে আমলাতন্ত্র, তাদের কিন্তু ক্ষমতার প্রভাব রয়েছে, অর্থাৎ তারা চাইলেই সেখানে ক্ষমতা যে প্রভাবটা সেখানে তারা খাটাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন তারা স্বপদে বহাল থাকার কারণে তাদের এমনিতেই কিছু ক্ষমতা জমে যায় এবং সেই ক্ষমতাটা তারা অন্যের উপরে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু করে থাকে। সুতরাং তারা যে একেবারে ক্ষমতার প্রভাব খাটাচ্ছে না বা সেখানে কোনো ক্ষমতার প্রভাব নেই সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সুতরাং ম্যাক্স ওয়েবারের যে আদর্শ আমলাতন্ত্র রয়েছে সেই আদর্শ আমলাতন্ত্রে কিন্তু ক্ষমতার প্রভাব রয়েছে তাদের। এরপরে আরেকটা যেভাবে সমালোচনা করা যাবে সেটা আমরা বলবো যে পদসোপান নীতির ত্রুটি আছে। পদসোপান বা হায়ারার্কি যে সিস্টেমটা ম্যাক্স ওয়েবার দিয়ে গিয়েছেন, অর্থাৎ এখানে পদ অনুযায়ী বিন্যস্তকরণ বা পদের বিন্যস্তকরণ অনুযায়ী যে দায়িত্বগুলো ভাগ করে দেওয়া আছে, ঊর্ধ্বতন থেকে নিম্নতর পর্যন্ত যে দায়িত্বগুলো ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ এখানে কথা হচ্ছে নিম্নতম যে ব্যক্তিটা রয়েছে, অর্থাৎ প্রশাসনে একেবারে নিচে যে ব্যক্তিটা অবস্থান করে সেই ব্যক্তি তার কাজের জন্য ঠিক তার উপরের ব্যক্তির কাছে জবাবদিহি করবে। আবার উপরে যে ব্যক্তিটা আছে বা উপরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তা তার নিম্নতম কর্মকর্তার প্রতি তদারকি করবে। এই বিশেষ এই যে জায়গাটা, এখানে কোনো ত্রুটি আছে কিনা, এখানে যদি আমরা দেখি এখানে কিছু কিছু ত্রুটি আছে, অর্থাৎ এখানে স্বজনপ্রীতি, এখানে দুর্নীতি, এখানে তোষণ নীতি থাকতে পারে। অর্থাৎ চাইলেই আমার সাথে যার ভালো সম্পর্ক আছে, অর্থাৎ আমার উপরের ঠিক ব্যক্তিকে টপকিয়ে আমি তার উপরের যেটা রয়েছে তার সাথে কিন্তু চাইলে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে আমি আমার কাজকে হাসিল করতে পারি। সুতরাং এই আমলাতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই পদসোপনে একটা ত্রুটি আছে বলে আধুনিক সমালোচকগণ মনে করে যাচ্ছে। এতক্ষণ যে বিষয়গুলো আমি বললাম এগুলো ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো বলেছি এবং সেই আদর্শ আমলাতন্ত্রের কিছু সমালোচনা আমরা দেখেছি। এখন বিষয় হচ্ছে যে এই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। আমলাতন্ত্রকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এখানে অতি নিয়ন্ত্রণ যেমন কাম্য নয়, আবার নিয়ন্ত্রণহীন সেটাও কাম্য নয়। অর্থাৎ আমলাতন্ত্র যেটা রয়েছে সেটাকে একটা নির্দিষ্ট মাত্রা রেখে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ তাদের যাতে অতিরিক্ত বাড়াবাড়ি না থাকে, অর্থাৎ প্রশাসনে তাদের যে অযাচিত হস্তক্ষেপ মুক্ত রাখার সেই প্রচেষ্টা কিন্তু এখানে চালাতে হবে। অর্থাৎ অতি নিয়ন্ত্রিত আমলাতন্ত্রও কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর, আবার অতি বিকশিত আমলাতন্ত্রও কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে অতি নিয়ন্ত্রিত আমলাতন্ত্র যেমন গণতন্ত্রের জন্য ক্ষতিকর, আবার অতি বিকশিত আমলাতন্ত্র কিন্তু সমানভাবে ক্ষতিকর। এখন যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রে যারা সরকার পরিচালনা করে সেই সরকারের সাথে সুসম্পর্ক রেখে আমলাদের যে কাজের যে বাস্তবায়ন রয়েছে সেটা করবে এবং সরকার নির্দিষ্ট মাত্রায়, অর্থাৎ তাদের অতি বিকাশ এবং অতি নিয়ন্ত্রণ না করে মধ্যম পন্থায় তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। কারণ সরকার যে দুটো অংশ রয়েছে তার একটা অংশ হচ্ছে রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক অংশ, আর একটা হচ্ছে সরকারি অংশ বা আমলাতন্ত্র। সুতরাং এই দুটো বিষয়ের সাথে সমন্বয় করেই যদি দেশ চালানো যায় তবে সেখানে কল্যাণ সাধিত হবে। আশা করি এত সময় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা আমাকে অবশ্যই জানাবে এবং এই ক্লাসের বাইরে যারা আছে তাদেরকে ক্লাসে নিয়ে আসার চেষ্টা করবে এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করবে। আর এই আমলাতন্ত্র থেকে তোমাদের গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, তো এবারও আসবে। আমলাতন্ত্র কি? ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র অথবা শুধু আমলাতন্ত্র, সমালোচনা আসতে পারে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি সমস্যা হয় আমাকে জানাবে। সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলবে।
শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।